गुड मर्निंग छात्र छात्री আগের দুটো ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছি প্রথম যে ক্লাস ছিল সেখানে আমি আলোচনা করেছিলাম তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের জনশ্রুতি যে বিভিন্ন জনশ্রুতি কিভাবে সৃষ্টি হয়েছে জনশ্রুতির উদ্ভব কিভাবে হয়েছে জনশ্রুতি কাকে বলে সেগুলো তোমাদের আলোচনা করেছি আজ আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পৌরাণিক কাহিনী প্রথম যে চ্যাপ্টার সেখানে তোমরা দেখবে জনশ্রুতি পৌরাণিক কাহিনী আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম জনশ্রুতি পাঁচটি ভাগ রয়েছে তার মধ্যে পৌরাণিক কাহিনী আমি আজকে তোমাদের আলোচনা করব পৌরাণিক কাহিনী আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে মূলত প্রাগৈতিহাসিক যুগের থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সময় ইতিহাসের লিখিত উপাদান পাওয়া যাচ্ছে না যে সময়কার ইতিহাস জানার ক্ষেত্রে সেই সময়ে এই বিভিন্ন জনশ্রুতিগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে এবং এই সময় থেকেই আমরা যদি দেখি যে বিভিন্ন সেই সময়কার বিভিন্ন ঘটনা বংশ পরম্পরায় প্রবাহিত হয়ে আসছে এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্ত পদ্ধতির মাধ্যমে তখনকার বিভিন্ন কাহিনী বর্তমান সময়ে এসে পৌঁছচ্ছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পৌরাণিক কাহিনী। এবার প্রশ্ন জানবে তোমাদের যে পৌরাণিক কাহিনী কাকে বলে? পৌরাণিক কাহিনী আমরা তাকেই বলি যে মূলত পৌরাণিক কাহিনী প্রাগৈতিহাসিক যে সময় আমি আগের ক্লাসেও তোমাদের উল্লেখ করেছিলাম প্রাগৈতিহাসিক যুগ বলতে যে সময় ইতিহাসের কোনো লিখিত উপাদান আমরা পাচ্ছি না সেই সময়টাই হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বলে। ফলে সেই সময়কার প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন ঘটনা এবং কাহিনী যে উপাদানে তুলে ধরা হচ্ছে সেটাই হচ্ছে পৌরাণিক কাহিনী। ফলে এই সংজ্ঞাটা তোমরা খুব ভালো করে পড়বে তাহলে বুঝতে পারবে পৌরাণিক কাহিনী কাকে বলে। এই পৌরাণিক কাহিনী বিভিন্ন রয়েছে পৌরাণিক কাহিনী আমরা জানবো বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণ হিসেবে তোমরা উদাহরণটা দেখে বুঝতে পারবে যে সেই সময় বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত ছিল এবং হিন্দু পুরাণ অনুসারে আমরা জানতে পারছি ভগবান বিষ্ণুর মানস কন্যা হলেন দেবী দুর্গা। এই সময় হিন্দু পুরাণ অনুসারে আমরা জানতে পারছি যে সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে অরাজকতার সৃষ্টি হচ্ছিল এবং সেই সময় অশুভদের রাজত্ব চলছিল এবং বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। সেই সময় ভগবান বিষ্ণুর অবতার হিসেবে তিনি দেবী দুর্গাকে আগমন ঘটালেন এবং সেই সময় আমরা যদি দেখি তিনি সেই সময় যে অশুভদের রাজত্ব চলছিল তার অবসান ঘটাচ্ছেন এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনছেন। ফলে এই যে পৌরাণিক কাহিনীগুলো প্রচলিত রয়েছে ফলে সেখান থেকে আমরা জানতে পারছি কি যে সেই সময় আমরা যদি দেখি যে সেই সময় কি হচ্ছে পৃথিবী সৃষ্টির আগে সেই সময় আমরা যদি দেখি তাহলে সেখানে অশুভদের রাজত্ব চলছে এবং তারপরে এই সময় দেবী দুর্গার আগমন করছে এবং তিনি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনছেন। ফলে সেই সময়টার কিভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসছে সেটা কিন্তু পৌরাণিক কাহিনী থেকে আমরা জানতে পারছি। ফলে তোমরা বুঝতেই পারছো যে পৌরাণিক কাহিনীগুলো সবসময় ইতিহাসের নির্ভুল তথ্য না হলেও তার গুরুত্ব কিন্তু আমরা জানি প্রত্যেকেই আমরা পৌরাণিক কাহিনীগুলো থেকে আমরা জানতে পারি সেই সময় কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পৌরাণিক কাহিনী এবং যে বিভিন্ন ঐতিহাসিক এই পৌরাণিক কাহিনী নিয়ে তারা আলোচনা করেছেন তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক হচ্ছেন জে.এফ. বিয়ারডেল। জে.এফ. বিয়ারডেল তার প্যারালাল মিথ নামক যে গ্রন্থ রয়েছে এই প্যারালাল মিথ নামক গ্রন্থে তিনি পৌরাণিক কাহিনীর 6টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। 6টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আমরা 6টি বৈশিষ্ট্য পরপর আলোচনা করব। জে.এফ. বিয়ারডেল তার প্যারালাল মিথ নামক যে গ্রন্থ রয়েছে তাতে পৌরাণিক কাহিনীর 6টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রথম বৈশিষ্ট্যের কথা দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৌরাণিক কাহিনীর যে বিবরণগুলো আমরা পাচ্ছি পৌরাণিক কাহিনীর মাধ্যমে প্রাগৈতিহাসিক যুগের যে ঘটনাগুলো আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে উত্তরাধিকার সূত্রে। এই যে প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত বংশ পরম্পরায় সেগুলো চলে আসছে অর্থাৎ এক উত্তরাধিকার সূত্রে সেগুলো কিন্তু বর্তমান সময়ে মানুষের কাছে এসে পৌঁছচ্ছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পৌরাণিক কাহিনীগুলোর যে বর্ণনা সেটা
উত্তরাধিকার সূত্রে বংশ পরম্পরায় কিন্তু বর্তমান সময়ের মানুষের কাছে এসে পৌঁছচ্ছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রাগৈতিহাসিক বিবরণ। প্রাগৈতিহাসিক বিবরণ একটু মনে করো, আমি কিছুক্ষণ আগেই বললাম সংজ্ঞা বলতে গিয়ে যে পৌরাণিক কাহিনীর যে সংজ্ঞা, সেখানেই আমি তোমাদের বলছিলাম যে পৌরাণিক কাহিনী কি প্রাগৈতিহাসিক যুগের যে সমস্ত ঘটনা বা বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলোতে পাওয়া যায় সেটাই হচ্ছে পৌরাণিক কাহিনী। ফলে এই যে পৌরাণিক কাহিনীর যে বিবরণগুলো আমরা পাচ্ছি সেগুলো মূলত হচ্ছে প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক অর্থাৎ যে সময় ইতিহাসের কোনো লিখিত উপাদান ছিল না, সেই সময় কি বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। এবং এই প্রাগৈতিহাসিক যুগেরই বিভিন্ন ঘটনা আমরা পৌরাণিক কাহিনীগুলোর মাধ্যমে পাচ্ছি। অর্থাৎ দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রাগৈতিহাসিক বিবরণ। পৌরাণিক কাহিনীতে যে কথাগুলো আমরা জানতে পারছি পৌরাণিক কাহিনীগুলোর মাধ্যমে, সেগুলো কি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের বিবরণ। 3 নম্বর যে বৈশিষ্ট্যের কথা যে বিয়ালেন বলেছেন এটা হচ্ছে বিষয় বিশিষ্টতা। পৌরাণিক কাহিনীগুলোতে আমরা যদি তাকাই তাহলে এই সময় আমরা যদি দেখি যে পৌরাণিক কাহিনীর যে ভাষাগুলো হয় সেগুলো মানুষের ভাবার বা মানুষের এই সময় আমরা যদি দেখি উপলব্ধির বাইরের যে বিষয়গুলো, সেই সময় পৃথিবীর সৃষ্টি কিভাবে হচ্ছে, ঠিক আছে, পৃথিবীর সৃষ্টির আগে কি অবস্থা ছিল, সেই সমস্ত বিষয়, বিভিন্ন বিষয় এবং ঐশ্বরিক যে সমস্ত ভাবনাগুলো রয়েছে, জাগতিক যে ভাবনাগুলো রয়েছে, অর্থাৎ মানুষ এবং অনেকটা কল্পনারও সেখানে আশ্রয় নেওয়া হচ্ছে। ফলে পৌরাণিক কাহিনীগুলোর যে বিবরণ আমরা পাচ্ছি পৌরাণিক কাহিনীর মাধ্যমে, তাতে বিষয়ের বিভিন্ন বিশিষ্টতা রয়েছে। 4 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে পরিচয়ের ভিত্তি। এই যে প্রাগৈতিহাসিক সময়ের আমরা কথা জানতে পারছি পৌরাণিক কাহিনীগুলোতে, এবং এই প্রাগৈতিহাসিক যুগের যে বিবরণগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে সেই সময়কার একটা জনজাতি, একটা সংস্কৃতি এবং বিশেষ অঞ্চলের মানুষের একটা পরিচয়ের ভিত্তি স্বরূপ বর্তমান সময়ের মানুষের কাছে এসে পৌঁছচ্ছে। মানে আমরা সেই সমস্ত এক একটা যদি পৌরাণিক কাহিনী পড়ি সেগুলো এক একটা সমাজের, এক একটা সংস্কৃতির এবং এক একটা জনগোষ্ঠীর কি হচ্ছে পরিচয়ের ভিত্তি বহন করছে। 5 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে বিধি নিয়মের স্বীকৃতি। বিধি নিয়মের স্বীকৃতি। পৌরাণিক কাহিনীগুলো যে ঘটনাগুলো আমরা জানতে পাচ্ছি, তো তাতে কি হচ্ছে যে সেই সময় প্রচলিত ধর্ম, সমাজ এবং সেগুলো পৌরাণিক কাহিনীগুলো যে ঘটনাগুলো সেগুলো সেই সময়কার ধর্ম, সমাজ কিন্তু পৌরাণিক কাহিনীর যে ঘটনা সেগুলো স্বীকৃতি জানিয়েছিল। এবং এর ফলে সামাজিক যে বিধি নিয়মগুলো ছিল সেই সামাজিক বিধি নিয়ম কিভাবে সেই সময় দৃঢ় হচ্ছে, সামাজিক বিধি নিয়মগুলো পৌরাণিক কাহিনীগুলোর যে বিবরণ তাতে সামাজিক বিধি নিয়মগুলো দৃঢ় হচ্ছে। ফলে পৌরাণিক কাহিনীগুলোর যে বিবরণগুলো আমরা পাচ্ছি তা একটা বিধি নিয়মকে স্বীকৃতি দান করছে, সেটা তোমাকে জানতে হবে। 6 নম্বর যে বৈশিষ্ট্যের কথা যে বিয়ালেন বলেছেন সেটা হচ্ছে জীবনের অর্থবহতা। কি হচ্ছে পৌরাণিক কাহিনীগুলোর যে বিবরণ আমরা পাচ্ছি সেগুলো মানুষের জীবন, সেই সময় যে মানুষ বংশ পরম্পরায় যে চলে আসছে তাদের যে বিভিন্ন যে কাহিনীগুলো এবং তা থেকে বিভিন্ন অতীতের ঘটনা আমরা জানতে পারছি। এবং যখন আমি তোমাদের ইতিহাস পড়ার প্রয়োজনীয়তা বলেছিলাম তখনই বলেছিলাম যে অতীত যদি আমরা না জানি তাহলে আমাদের বেঁচে থাকার কোনো মানে হয় না। ফলে এই পৌরাণিক কাহিনীগুলো ইতিহাসের নির্ভুল তথ্য পরিবেশন করতে পারছে না ঠিকই, কিন্তু তা থেকে সেই সময়কার যে আমরা কথা জানতে পারছি সেগুলো জানার ফলে মানুষের কি হচ্ছে মানুষের সমাজ সভ্যতা সম্পর্কে আমরা জানতে পারছি এবং কি হচ্ছে জীবনের অর্থবহতা আমরা খুঁজে পাচ্ছি। ফলে যে বিয়ালেন এই 6টি বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আমরা যে পৌরাণিক কাহিনীগুলো বর্ণনা আমরা পাচ্ছি তাতে বিভিন্ন পৌরাণিক কাহিনীর সাদৃশ্য, এই যে প্রাগৈতিহাসিক সময় এই যে আমরা ইতিহাস জানতে পারছি পৌরাণিক কাহিনীগুলোর মাধ্যমে, সেই পৌরাণিক কাহিনীগুলোর বিভিন্ন দেশে যে পৌরাণিক কাহিনীগুলো প্রচলিত রয়েছে তার মধ্যে আমরা সাদৃশ্য খুঁজে পাচ্ছি। এই সময় যে বিশ্বব্যাপী যে বন্যার যে রয়েছে পৃথিবীর সৃষ্টির আগে, সেই সময় আমরা যদি দেখি প্রবল বন্যায় পৃথিবী ডুবে গেছিল এবং সেই সময়
মাত্র একটি মানুষ বেঁচে ছিল নৌকোয়, তা থেকেই পৃথিবী সৃষ্টি হয়েছে। এবং এই যে সেগুলো আমরা যদি দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই মত প্রচলিত রয়েছে। এবং পেগান ধর্মের মূর্তি ঈশ্বরের অবয়ব, 3 নম্বর যে যদি দেখো পৌরাণিক কাহিনী সাদৃশ্যের ঈশ্বরের অবয়ব, পৌরাণিক কাহিনীগুলোর যে বর্ণনা আমরা পাচ্ছি সেগুলো প্রত্যেকটাতেই কল্পনা করা হচ্ছে যে ঈশ্বর হচ্ছে মানুষের মতনই দেখতে, মানুষের মতোই জন্ম মৃত্যু বিবাহ আছে। এবং এই যে ভাবনা ঈশ্বরেরকে যে মানুষ রূপে যে কল্পনা করা, সেটা আমরা যদি দেখি বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে এই সাদৃশ্য আমরা খুঁজে পাবো। ফলে তোমরা বইটা একটু পড়বে, রিডিং করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা বোঝানো সম্ভব নয়, তোমরা বইটার দিকে একটু নজর রাখবে। পরবর্তী আমি চলে যাচ্ছি পৌরাণিক কাহিনী চর্চার দৃষ্টিভঙ্গি। এই যে পৌরাণিক কাহিনী, কিছুক্ষণ আগেই বলছিলাম যে বিহারদের কথা বলছিলাম আমরা, ফলে বিভিন্ন ঐতিহাসিক এই পৌরাণিক কাহিনী নিয়ে তারা চর্চা করেছে। এবং এই যে এক একজন ঐতিহাসিক পৌরাণিক কাহিনী বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, এবং তাতে পৌরাণিক কাহিনী যে চর্চার যে দৃষ্টিভঙ্গিগুলো উঠে আসছে, তাতে আমরা দেখতে পাবো পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যা। পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যা আমরা পাচ্ছি পৌরাণিক কাহিনীগুলো থেকে, এবং পশু কথা, বিভিন্ন পশু কথার বর্ণনা আমরা পাচ্ছি, এবং রূপকথা, পৌরাণিক কাহিনীগুলোর যে বর্ণনা আমরা পাচ্ছি প্রাগৈতিহাসিক সময়, তাতে মানুষের কল্পনা এবং মানুষের ভাবনা মিশে যাচ্ছে। এবং সেই সময় ঘটনা ঘটেছে বা না ঘটেছে সেটাও কিন্তু এই অলিখিত উপাদান হিসেবে, মৌখিক ইতিহাস হিসেবে রূপকথার মাধ্যমে সেগুলো বর্তমান সময়ে মানুষের কাছে এসে পৌঁছচ্ছে। এবং সেই সময় পুরাণ ধর্মতত্ত্ব, এই যে প্রাগৈতিহাসিক যে বর্ণনা, তাতে বিভিন্ন ধর্মতত্ত্ব উঠে আসছে। এবং মূলত সেই সময় কিভাবে পৃথিবীর সৃষ্টি হচ্ছে, প্রাগৈতিহাসিক সময়ে বিভিন্ন ঘটনা, বিভিন্ন ধর্মতত্ত্বের মাধ্যমে পুরাণের যে ধর্মতত্ত্বগুলো রয়েছে তার থেকে বর্তমান সময়ে মানুষের কাছে এসে পৌঁছচ্ছে, এবং তাদের ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন। পরবর্তীতে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের যে পৌরাণিক কাহিনী। কিছুক্ষণ আগেই বলছিলাম আমি, যখন বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলোর যে সাদৃশ্য, ফলে বিভিন্ন দেশেই বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে, এবং এক একটা দেশে এক এক ধরনের যে পৌরাণিক কাহিনী রয়েছে তার কিন্তু সাদৃশ্য আমরা দেখেছি। যে পৌরাণিক কাহিনীগুলো প্রচলিত রয়েছে তার মোটামুটিভাবে একটা সাদৃশ্যতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন যে পৌরাণিক কাহিনীগুলো প্রচলিত রয়েছে, প্রথম আমরা আলোচনা করব বাইবেলের পৌরাণিক কাহিনী। এই যে বাইবেলের যে পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে, তাতে মনে করা হচ্ছে যে পৃথিবীর যে সৃষ্টি হয়েছিল তাতে প্রবল বন্যায় আমরা যদি দেখি যে খ্রিস্টানদের যে পবিত্র যে ধর্মগ্রন্থ যে বাইবেল রয়েছে, তাতে একটা পৌরাণিক কাহিনী আছে যে প্রবল বন্যায় পৃথিবী ডুবে গেছিল, এবং তাতে একটা মাত্র প্রাণী বেঁচে ছিল, এবং তাতে আশ্রয় নেই, এবং এই প্রাণীগুলো থেকে পরবর্তীকালে পৃথিবীর যে সৃষ্টি হচ্ছে। ফলে বাইবেলের যে পৌরাণিক যে কাহিনী প্রচলিত রয়েছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ। মূলত খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ বাইবেল তাতে এটা প্রচলিত রয়েছে। দ্বিতীয় যে পৌরাণিক কাহিনীর কথা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হিন্দু পুরাণের যে পৌরাণিক কাহিনী রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো হিন্দু পুরাণের যে পৌরাণিক কাহিনী, মহাকবি কালিদাসের কথা তোমরা প্রত্যেকেই শুনেছ। এবং মহাকবি কালিদাস খুব একটা সময় তিনি গাছের ডালে গিয়ে তিনি গাছের যে ডালে বসেছিলেন সেই ডাল থেকেই তিনি ডাল কাটার চেষ্টা করছিলেন। ফলে দেখো সেই সময় কিন্তু তিনি অনেকটাই কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় রাখছেন, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু মহাকবি হয়েছিলেন আমরা জানতে পারছি। এই যে পৌরাণিক কাহিনীগুলো আমরা প্রচলিত ছিল সেই সময়, সেগুলো কিন্তু বর্তমান সময়ে, ফলে এই যে মহাকবি কালিদাস কিভাবে তিনি এই যে তার নির্বুদ্ধিতার পরিচয় রাখছেন, এবং তিনি হঠাৎ করে যে তিনি আবার যে পণ্ডিত হয়ে যাচ্ছেন, সেটা আমরা সেই পৌরাণিক কাহিনীগুলো থেকে আমরা জানতে পারছি। এইভাবে আমরা গ্রীসের পৌরাণিক কাহিনীর কথা আমরা জানবো, রোমের পৌরাণিক কাহিনীর কথা আমরা জানবো। ফলে এই যে প্রাগৈতিহাসিক সময় থেকে যে পৌরাণিক কাহিনীগুলো, সেগুলো বর্তমান সময়ে মানুষের কাছে প্রজন্মের পর প্রজন্ম ধরে বর্তমান সময়ে মানুষের কাছে এসে পৌঁছেছে। এরপরে আমরা যেটা জানবো, এই পৌরাণিক কাহিনীগুলো প্রাগৈতিহাসিক যুগের যে বর্ণনা আমরা জানতে পারছি, সেই সময়কে যে পৌরাণিক কাহিনীগুলো থেকে আমরা ইতিহাসের বিভিন্ন তথ্য আমরা জানতে পারছি, তার গুরুত্ব কিন্তু অপরিসীম। আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলছিলাম যে
এই যে প্রাগৈতিহাসিক যুগের যে বর্ণনা আমরা পৌরাণিক কাহিনীগুলো থেকে আমরা পাচ্ছি এবং বংশ পরম্পরায় চলে আসছে, এবং চলে আসতে গিয়ে আমরা যদি দেখি যে তাতে বিভিন্ন কল্পনার মিশ্রণ ঘটছে, বিভিন্ন ভাবনার মিশ্রণ ঘটছে, এবং তাতে ইতিহাসের যে আসল যে তথ্যটা সেটা কিন্তু অনেকটাই মানুষ কিন্তু জানতে পারছে না। কিন্তু একেবারে তার গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না, তাতে কল্পনার আশ্রয় হচ্ছে ঠিকই, কিন্তু ইতিহাসের আমরা নানান তথ্য কিন্তু এই পৌরাণিক কাহিনীগুলো থেকে জানতে পারছি। আমি এরপরে পৌরাণিক কাহিনীগুলো ঐতিহাসিকভাবে কতটা সত্য বা নির্ভুল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে, এবং তা সত্ত্বেও পৌরাণিক কাহিনীগুলো প্রাগৈতিহাসিক সময়ের ইতিহাস জানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ সেই সময় আমরা যদি দেখি প্রাগৈতিহাসিক সময়ের ইতিহাসের উপাদান, লিখিত উপাদান কিন্তু আমরা পাচ্ছি না। ফলে মানুষের মুখে মুখে প্রচলিত যে পৌরাণিক কাহিনীগুলো চলে আসছে তা থেকে ঐতিহাসিকরা নানানভাবে ইতিহাসের উপাদান সংগ্রহ করছেন, এবং সেটা বর্তমান সময়ে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা কয়েকটা পৌরাণিক কাহিনীর যে গুরুত্ব তা আলোচনা করব। প্রথমত হচ্ছে সত্য ঐতিহাসিক উপাদান। সত্য ঐতিহাসিক উপাদান মানে এই যে পৌরাণিক যে সময়ের কথা আমরা বলছি, প্রাগৈতিহাসিক সময়, অর্থাৎ যে সময় লিখিত উপাদান নেই, ইতিহাসের কোনো লিখিত উপাদান আমরা পাচ্ছি না। ফলে এই পৌরাণিক কাহিনীগুলো যদি না থাকতো বা পৌরাণিক কাহিনীগুলো যদি প্রচলিত না থাকতো, তাহলে কিন্তু সেই সময়কার কোনো ঘটনাই কিন্তু আমরা জানতে পারতাম না। ফলে এই সময়কার ইতিহাস অনেক সত্য যে ঘটনা আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা তথ্যের বিকৃতি ঘটছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যদি দেখি প্রাগৈতিহাসিক সময় বা অতীতের বিভিন্ন সত্য ঘটনা কিন্তু পৌরাণিক কাহিনীগুলো বর্তমান সময়ের মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে। ফলে সত্য ঐতিহাসিক উপাদান কিন্তু আমরা পৌরাণিক কাহিনীগুলো থেকে আমরা জানতে পারছি। দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো, পৌরাণিক কাহিনীর যে গুরুত্বের কথা আমরা বলবো, সময়কাল নির্ণয়। পৌরাণিক যে কাহিনীগুলো যে প্রচলিত আছে, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে গ্রীসের পৌরাণিক কাহিনী, হিন্দু পুরাণের যে পৌরাণিক কাহিনী রয়েছে, বাইবেলের যে পৌরাণিক কাহিনী রয়েছে, তা থেকে আমরা ইতিহাসের একেবারে সঠিক সন্তানিক না জানতে পারলেও অনুমানের ভিত্তিতে আমরা সেই সময়কার একটা নির্ণয় করতে পারছি। ইতিহাসের যে ক্রোনোলজিক্যাল আমরা পরপর যে সময় আমরা নির্ণয় করছি, সেটা সঠিক সাল তারিখ না জানতে পারলেও আমরা অনুমানের ভিত্তিতে একটা সময় আন্দাজ করে নিতে পারছি। ফলে সময়টা নির্ণয়ের ক্ষেত্রে ওই পৌরাণিক কাহিনীগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তৃতীয় যে গুরুত্বের কথা আমরা বলবো সেটা হচ্ছে বংশগতিকা। এই যে হিন্দু পুরাণের যে পৌরাণিক কাহিনীগুলো প্রচলিত রয়েছে, এই হিন্দু পুরাণগুলো থেকে, হিন্দু পুরাণের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে বিভিন্ন বংশের কথা আছে, এবং সেগুলো কিভাবে আসছে, পরপর আসছে, তাতে হিন্দু পুরাণের যে কাহিনীগুলো রয়েছে তাতে আমরা সেই সময়কার বিভিন্ন বংশের কথা সেগুলো আমরা পরপর আমরা জানতে পারছি। ফলে ইতিহাসের যে আমরা সময়কাল জানার পাশাপাশি বিভিন্ন রাজবংশের যে কথাগুলো সেগুলো কিভাবে পরপর আসছে সেগুলো আমরা জানতে পারছি। চতুর্থ যে গণিতের কথা আমরা জানতে পারছি, ধারাবাহিকতা। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে পৌরাণিক কাহিনী। কিভাবে আমরা যদি দেখি যে প্রাচীনকাল থেকে বর্তমান সময়ে যে উত্তরণ ঘটছে, মানব সভ্যতার যে উত্তরণ ঘটছে, এবং আমি যখন তোমাদের বলছিলাম আগের ক্লাসে, যখন আমি বলছিলাম তোমাদের কিভাবে মানুষ যাযাবর থেকে স্থায়ীভাবে কৃষিকাজের উদ্ভব করছে, এবং স্থায়ী কৃষিকাজের সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে জনশ্রুতির যে কাহিনীগুলো সেগুলো উদ্ভব করছে। ফলে এই যে কিভাবে মানুষ যাযাবর থেকে আধুনিক উত্তরণ ঘটছে, স্থায়ী কৃষির যে উত্তরণ এবং তারপরে তাদের প্রযুক্তির যে উত্তরণ ঘটছে, সেগুলো আমরা যদি দেখি যে পৌরাণিক যে কাহিনীগুলো, সেই পৌরাণিক কাহিনীগুলো ইতিহাসের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষা করছে। আর আলোচনা শেষে আমরা বলতে পারি যে পৌরাণিক কাহিনীগুলো অতীতের ঘটনা জানার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ধন্যবাদ।